স্বাগত। এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। We are very keen to improve relationship between the two brotherly countries, and we look forward to increasing cooperation on all levels between Bangladesh and Pakistan. নেপালের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন কেপি শর্মা ওলি। অজয় বাঙ্গার সাথে কথা বলেছেন। আপনারা জানেন অজয় বাঙ্গা হচ্ছেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান। ওয়াং ই চায়নার ফরেন মিনিস্টার। এই তিনটা মিটিং আমি বলবো যে খুবই সাকসেসফুল মিটিং। জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশ পুনর্গঠনে $3.5 বিলিয়ন ঋণ সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। পাশাপাশি জাতিসংঘ মানবাধিকার কমিশন সহ চীন, পাকিস্তান, নেপাল ও দক্ষিণ আফ্রিকার সাথেও দ্বিপাক্ষিক ও পার্শ্ব বৈঠক অনুষ্ঠিত হয়। টেক্সটাইল ও চামড়া শিল্পে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান। আর প্রতিটি গুমের ঘটনা তদন্ত করতে চায় মানবাধিকার কমিশন। এখন সকালে জাতিসংঘে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে থাকছে বিস্তারিত। বিদ্যুৎ নেব, মিটার থাকবে, মিটারের এগেনস্টে যা চার্জ আছে এটাই দেবো। এই শর্তেই ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে আজকে আরও পাওয়ার স্টেশন বসানোর প্রোগ্রাম ছিল। এখন এটা ফার্স্ট থিং হচ্ছে আমার আর কোনো উৎপাদন সক্ষমতা আমার অনেক বেশি, আমার আর দরকার নেই। চুক্তি অনুযায়ী আমাদের ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে এবং যেটার আর্থিক দায় এই ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্য কিন্তু আপনার জেনারেশন কস্ট বেড়ে যাচ্ছে। আইন লঙ্ঘন করে একটা গ্রুপকে বা একটা অংশকে বেনিফিট দেওয়া হয়েছে। তাদের লুণ্ঠনের ক্ষেত্র যে চুক্তি উন্মোচন করেছে সে চুক্তি বাতিলযোগ্য এবং সে চুক্তি বাতিল জনগণের স্বার্থ সংরক্ষণ হয়েছে, জনগণ বাতিল করে নিয়ে আসবে। গেল 1.5 দশকে দেশে 125টি বিদ্যুৎ কেন্দ্রে সরকারের ক্যাপাসিটি চার্জ বাবদ খরচ প্রায় 1.5 লাখ কোটি টাকা। যদিও সেই অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যায়নি পুরোপুরি। বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট থেকে বের হয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। এখন সকালে এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই জাতিসংঘে প্রধান উপদেষ্টার 3য় দিনের কর্মসূচি প্রসঙ্গ। দেশকে পুনর্গঠন করতে এবার $3.5 বিলিয়ন অর্থ সহায়তার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, যা দেবে বিশ্বব্যাংক। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দিয়েছে চীন। আর এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে সার্ককে পুনর্জীবিত করার বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস, যেখানে শাহবাজ শরীফ দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের পৃষ্ঠা খোলার আহ্বান জানান। আর জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশে সংঘটিত প্রত্যেকটি গুমের তদন্ত চেয়ে প্রয়োজনে আয়নাঘর পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছে। জাতিসংঘ সদর দপ্তর থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের মূল পর্বের 2য় দিন ছিল বাংলাদেশের জন্য প্রাপ্তির দিন। উন্নত দেশ ও বিভিন্ন দাতা সংস্থা প্রধানরা এদিন নানা কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে। সম্মেলনে যোগ দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল করতে ইউনূস সরকার IMF, বিশ্বব্যাংক ও ADBর মতো দাতা সংস্থা প্রধানদের সাথে বৈঠক সেরেছেন, যেখানে দাতা সংস্থাগুলো বাংলাদেশে সহায়তা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, IMF প্রতিনিধি দল এখন বাংলাদেশ সফরে রয়েছে, আর বিশ্বব্যাংক বাংলাদেশ পুনর্গঠনে এবছর $3.5 বিলিয়ন সহায়তা করছে। ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ মানে হচ্ছে ইট হেল্পস বাংলাদেশ ইকোনমি ইন এ বিগার ওয়ে। সব মিলে $2 বিলিয়ন এডিশনাল আর $1.5 বিলিয়ন এটা আগের প্রোগ্রামিংই ছিল, এটাকে রিপারপাস করে এটা এখানে আনা হয়েছে। $3.5 বিলিয়ন মোস্ট। এদিন ডক্টর ইউনূস বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, যেখানে চীন সরকার বাংলাদেশে নতুন করে সৌরবিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ দেখান বলে জানান প্রেস সচিব। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরও সুদৃঢ় করতে চায়। তারা এটাকে খুবই হাই ইম্পর্টেন্স দিচ্ছেন। হ্যাঁ, এই যাতে চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশে এসে ইনভেস্ট করে। তাছাড়া এগ্রিকালচার, তাছাড়া এনার্জি, তাছাড়া ইনফ্রাস্ট্রাকচার, এগুলো বিষয়েও তারা ইনভেস্টমেন্ট করতে চায়।
জাতিসংঘের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থাও, যেখানে আওয়ামী লীগ শাসন আমলে গুমের বিষয়টি উঠে আসে। প্রত্যেকটি গুমের তদন্ত চেয়ে আয়না ঘরের রহস্য উদ্ঘাটনের কথা জানায় জাতিসংঘ মানবাধিকার কমিশন। যারা গুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটা এটা এনশিওর করা হয়। তো জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির একটা মূল ইস্যু হচ্ছে যে এই যে বাংলাদেশে যে আয়নাঘরগুলো ছিল, হ্যাঁ, এই বিষয় যাতে আরও পরিপূর্ণ তদন্ত হয় এবং এই তদন্তের ফলে যেই সমস্ত জায়গায় আয়নাঘর কীভাবে ওইটা হয়েছে, ওই আয়নাঘরের মানে লোকেশনগুলো কি সেই বিষয়ে এইটার জন্য খুবই একটা ভালো তদন্ত হয়। এদিকে জাতিসংঘ সম্মেলনে মূল পর্বের দ্বিতীয় দিন বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠকে সার্ক নিয়ে সুখবর দেন ডক্টর ইউনূস। দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতি অর্থনীতি আরও শক্তিশালী করতে সার্ককে তিনি পুনরুজ্জীবিত করার কথা বলেন। বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে পোশাক ও চামড়া শিল্পে বিনিয়োগ করতে আগ্রহ দেখান বলে জানান প্রেস উইং। পাকিস্তান মনে করে যে পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটা, বাইলেটারাল সম্পর্কটা, এটা অনেকদিন ধরে ডরমান্ট অবস্থায় আছে। তো এইটাকে রিভাইভ করা, বাইলেটারাল যে কোঅপারেশনের যে ক্ষেত্রগুলো ছিল এই ক্ষেত্রগুলো পুনরায় চালু করা, অর্থাৎ হচ্ছে পিছনের যে স্থবিরতাটা ছিল, স্থবিরতাটা কাটিয়ে নতুনভাবে একটু বাংলাদেশের সাথে তারা নানা দিক থেকে নানা ফোরামের সম্পর্কটা শুরু করতে চাচ্ছে। They're very pleasant. We participated yesterday in the reception also, and this morning I think our leadership met, and we are very keen to improve relationship between the two brotherly countries, and we look forward to increasing cooperation on all levels between Bangladesh and Pakistan. এছাড়া এদিন নেপাল ও দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পাশাপাশি তথ্য প্রযুক্তি, সামাজিক বাণিজ্য ও জলবায়ু বিষয়ক কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সার্বিক চিত্র তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কর্তৃত্ববাদী সরকারের ভয়াবহ দুর্নীতি আর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের কারণে বর্তমানে দেশের অর্থনীতি অনেকটাই ভঙ্গুর অবস্থায় রয়েছে, যেখান থেকে উত্তরণ করবার জন্য চলমান জাতিসংঘ সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অংশ হিসেবে তিনি বিভিন্ন উন্নত দেশ থেকে বাণিজ্যিক বিনিয়োগ ও দাতা সংস্থা থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার দিকেই নজর দিচ্ছেন। এখন পর্যন্ত যা তিনি বেশ ভালোভাবেই করতে পারছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। 2009 থেকে 2024 সাল পর্যন্ত দেশে পাওয়ার প্ল্যান্ট নির্মাণ হয়েছে 125টি, যে কারণে সরকারের ক্যাপাসিটি চার্জ গুনতে হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। বিদ্যুৎ পুরোপুরি ব্যবহার না করা গেলেও আরও 1 যুগ গুনতে হবে এই ক্যাপাসিটি চার্জ। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন মাজার মাহবুব। 2009 সালে দেশের 27টি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল প্রায় 5000 মেগাওয়াট, যে সেবার আওতায় ছিল মোট জনসংখ্যার 47%। সরকার গঠনের ওই সময়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় ইশতেহার ছিল শতভাগ বিদ্যুতায়ন। 3 মেয়াদের ক্ষমতায় বাস্তবায়ন হয়েছে গোজামিলের ইশতেহার। 125টি পাওয়ার প্ল্যান্ট নির্মাণের আড়ালে লুটপাটের অভিযোগ হাজার হাজার কোটি টাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে বর্তমানে 152টি পাওয়ার প্ল্যান্ট থেকে গ্রিড নন গ্রিড বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 31,500 মেগাওয়াট। অথচ প্রচণ্ড গরমেও দেশে বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দাঁড়ায় 18,000 মেগাওয়াটে। 13,000 মেগাওয়াট বেশি উৎপাদন সক্ষমতা থাকলেও লোডশেডিং করতে হয় অন্তত 1.5 থেকে 2,000 মেগাওয়াট। 2008-9 থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত দরপত্র ছাড়াই লাইসেন্স দেওয়া হয়েছে এসব বিদ্যুৎ প্রকল্পের। অবকাঠামোগত ব্যয় ধরা হয়েছে ইচ্ছেমতো, দফায় দফায় হয়েছে চুক্তি নবায়ন, আবার নির্মাণ ব্যয়ের 75% পর্যন্ত নেওয়া হয়েছে ব্যাংক ঋণ। পিডিবির তথ্য বিশ্লেষণে দেখা যায় 2008-9 অর্থবছরের ক্যাপাসিটি চার্জ ছিল 1,500 কোটি টাকা, 11-12 অর্থবছরে 5,000 কোটি, 19-20 অর্থবছরে 11,000 কোটি, 22-23 অর্থবছরে 17,788 কোটি 42 লাখ ও 23-24 অর্থবছরে 28,000 কোটি টাকা।
আর চলতি অর্থবছরে 30,000 কোটি টাকা বাজেট রয়েছে এ খাতে। সব মিলিয়ে গত 16 বছরে রেন্টাল, কুইক রেন্টাল ও আইপিপিগুলোকে ক্যাপাসিটি চার্জ হিসেবে ডলার ও তার সমমূল্যের টাকায় দেওয়া হয়েছে প্রায় 1,36,000 কোটি টাকা, যার বড় একটি অংশ চলে গেছে দেশের বাইরেও। হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র পরিচালনায় এসে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান 2010 বাতিল করে অন্তর্বর্তী সরকার। এতে বাতিল হয় আলোচনার পর্যায়ে থাকা অন্তত 78 প্রকল্প। তবে ইতিমধ্যে যেসব প্রকল্পে বড় বিনিয়োগ হয়ে গেছে সেসব প্রকল্পে পর্যালোচনার সুযোগ রেখেছে সরকার। জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করে বরং লুটপাটের রাস্তা তৈরি করতে ভুল পরিকল্পনায় এগিয়েছে বিগত সরকার। নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট। বিদ্যুৎ নেব, মিটার থাকবে, মিটারের এগেনস্টে যা চার্জ আছে এটাই দেবো। একটাই উদ্দেশ্য, সে যাদেরকে টাকা দিচ্ছে তাদের থেকে বকরা সে পাবে। এই শর্তেই ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে আজকে আরও পাওয়ার স্টেশন বসানোর প্রোগ্রাম ছিল। এখন এটা ফার্স্ট থিং হচ্ছে, আমার আর কোনো উৎপাদন সক্ষমতা আমার অনেক বেশি, আমার আর দরকার নেই। জ্বালানি পরিকল্পনা এবং বাস্তবায়নে ভ্রান্ত কৌশল এবং ভ্রান্ত পরিকল্পনার জন্যই আজকের এই সংকট সৃষ্টি হয়েছে, যার জন্য প্রচুর প্ল্যান্টকে বসায় রাখতে হয়েছে এবং চুক্তি অনুযায়ী আমাদের ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে, এবং যেটার আর্থিক দায় এই ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্য কিন্তু আপনার জেনারেশন কস্ট বেড়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিশেষ আইন 2010 পর্যালোচনায় গঠন করা হয়েছে জাতীয় কমিটি। ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগের কাছে এই আইনের অধীনে সব প্রকল্পের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। রাষ্ট্রের প্রয়োজনে সব প্রকল্প পর্যালোচনা করে স্থায়ী নীতিমালা তৈরির মাধ্যমে এ খাতের দুর্নীতি বন্ধের উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং আইন লঙ্ঘন করে একটা গ্রুপকে বা একটা অংশকে বেনিফিট দেওয়া হয়েছে, তাদের লুণ্ঠনের ক্ষেত্র যে চুক্তি উন্মোচন করেছে সে চুক্তি বাতিলযোগ্য, এবং সে চুক্তি বাতিল জনগণের স্বার্থ সংরক্ষণ হয়েছে, জনগণ বাতিল করে নিয়ে আসবে। এবং কনজিউমার অ্যাসোসিয়েশন সেই জনগণের পক্ষে দরকার হলে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে যাবে। এবং পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের অধীনে এই পুরনো চুক্তিগুলোকে পুনর্বিবেচনা করা, এবং পার্টিকুলারলি সেই জায়গাটিতে যেখানে ক্যাপাসিটি পেমেন্টের যে বিষয়টি রয়েছে সেই ক্লজটিও আসলে বিবেচনা না করা। নতুন ধরনের যখন পুনর্মূল্যায়ন হবে অর্থনীতির এবং রাজনৈতিক এই বিশেষ সময়ের জন্য সেই ধরনের যৌক্তিকতা আছে। ইতোমধ্যে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় যেসব বিদ্যুৎ কেন্দ্র চলমান রয়েছে, বিদ্যুতের চাহিদা পুরোপুরি না মিটলেও সরকারকে ক্যাপাসিটি চার্জ টানতে হবে অন্তত 2047 সাল পর্যন্ত। মাজহার মাহবুব, এখন, ঢাকা। দেশের সিংহভাগ রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান এনবিআর-এর সার্ভার টানা 6 দিন অচল থাকাটা নজিরবিহীন ঘটনা বলে মনে করছেন ব্যবসায়ী ও সিএনএফ এজেন্টরা। সার্ভারের সমস্যায় শুধু শুল্কায়ন কার্যক্রম কিংবা পণ্য ডেলিভারি ব্যাহত হচ্ছে না, বিপুল পরিমাণ রাজস্বও আটকে গেছে চট্টগ্রাম কাস্টম হাউসের। এক্ষেত্রে বছরব্যাপী ব্যাপক ভোগান্তির পরেও এসআইকুডা ওয়ার্ল্ড সার্ভারের ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। দ্রুত সার্ভার ঠিক না হলে আমদানি রপ্তানি বাণিজ্য বিপর্যয়ে পড়ার শঙ্কা ব্যবসায়ীদের। হাজিরা শুরুর প্রতিবেদন। সফটওয়্যার আপগ্রেডেশনে গেল সপ্তাহের বৃহস্পতিবার এসআইকুডা ওয়ার্ল্ডের সার্ভার শাটডাউন করে জাতীয় রাজস্ব বোর্ড। নোটিশ ছিল গেল শনিবার বিকেল থেকে অনলাইনে সিস্টেমে স্বাভাবিকভাবে কাজ চলবে, অথচ এখনও ঠিক হয়নি সার্ভার। 4-5 মাস আগেও একবার আপডেটের পর অচল হয়ে যায় সার্ভার। তখন একদিন পর সার্ভার ঠিক হলেও টানা 6 দিন সার্ভার ডাউন থাকার নজির নেই। এ অবস্থায় অনলাইনে আমদানি পণ্যের ঘোষণা, নথি দাখিল ও শুল্কায়নের কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনএফ এজেন্ট, শিপিং এজেন্ট সহ বন্দর ব্যবহারকারী সব সংস্থা। দেশের সিংহভাগ রাজস্ব আহরণকারী সংস্থা এনবিআর-এর সার্ভারের বেহাল দশায় ক্ষুব্ধ বন্দর ব্যবহারকারীরা। বিল অফ এন্ট্রিতে ক্লিক করলে পণ্যের লোকেশন ও এইচএস কোডের ঘরটি উধাও হয়ে যাচ্ছে। কখনো আবার বিল অফ এন্ট্রি ও অ্যাসেসমেন্ট নোটিশে শুল্ক কর পরিবর্তন হয়ে 10 থেকে 11 গুণ বেড়ে যাচ্ছে, যা সংশোধন করতে লাগছে কয়েকদিন। সিএনএফ এজেন্টদের অভিযোগ, রাতে এসআইকুডা সিস্টেমে কিছু কাজ হলেও দিনভর ফাইল নিয়ে ঘুরেও আমদানি পণ্য চালানের শুল্কায়ন করা যাচ্ছে না। পণ্য এখান থেকে অ্যাসেসমেন্ট হলে জেডিতে ভেরিফাই করতে পারে না, জেডিতে যদি ভেরিফাই করতে না পারে 2-3 দিন যদি ড্যামারিজ খায়
এই কন্টেনার পোর্ট এবং সিমেন্ট ড্যামারেজটা আমদানিকারক বেয়ার করবে। আমদানিকারক বেয়ার করলে সারা বাংলাদেশের মানুষ এটা হতে সাফার করবে জিনিসটা। যখন আমরা রিলোড করতেছি ব্যাপার, যখন শুল্ক সম্পন্ন করা হয় তখন ডিউটি চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিউটি চেঞ্জ হলে 10 লাখ টাকার ডিউটি 1 কোটি টাকা হয়ে যাচ্ছে। এর কারণে আবার এটা যখন আমরা ডিসি রুমে ঠিক করতে দিচ্ছি তখন ডিসি স্যারের রুমেও সার্ভার নাই। আমদানিকারক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার তথ্য উপাত্ত না থাকার কারণে আমরা মাল ডেলিভারিতে ব্যাঘাত ঘটবে। পরবর্তীতে আমাদের যে বাংলাদেশ ব্যাংকে বিল লিমিটটি সাবমিট করতে হয় লিয়েন ব্যাংকের মাধ্যমে, তারাও বিল লিমিটটি আমাদের অ্যাকসেপ্ট করবে না, তখন সংশোধনের প্রশ্ন আসবে। সুতরাং এনবিআর এর আইটি পার্সনকে আমি অনুরোধ করব আপনার মাধ্যমে যে বিষয়টা নিয়ে একটু আন্তরিক হওয়ার জন্য। জবাবদিহিতা না থাকায় এনবিআরের সার্ভারের এই জটিলতা কাটছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। 6 দিনও সার্ভার পুরোপুরি সচল না হওয়ার কারণও খতিয়ে দেখার দাবি তাদের। কি কারণ নষ্ট, কোনো স্যাবোটেজ কিনা, কেউ নষ্ট করেছে কিনা, এটা চলে আসবে, জবাব দিয়ে থাকতে হবে মোট কথা। ব্যবহারের এক যুগেও এই এসআইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারের অনেক মডিউল বাস্তবায়ন করতে পারেনি এনবিআর, বরং সার্ভার জটিলতায় বছর জুড়ে ভোগান্তি পোহাতে হয় চট্টগ্রাম কাস্টমস হাউসকে। এই জন্যই এনবিআরের আইটি বিভাগের কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। শুল্ক কর ও ডলারের দর বাড়ায় বিদেশি ফলের দামও বাড়তি। তবে ডলার সংকটে ফল আমদানি কড়াকড়িতে কমেছে আমদানি। গেল অর্থ বছরে ফল আমদানি হয়েছে 5,89,000 টন, যা কিনতে ক্রেতার খরচ হয়েছে 16,000 কোটি টাকা, যার মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে মাল্টা। বাজারে বর্তমানে 1 কেজি মাল্টা কিনতে হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে। তবে দেশে চাষ হচ্ছে সবুজ মাল্টার পুষ্টিগুণ, স্বাদ এবং দামে অনেক কম থাকায় আমদানি নির্ভরতা কমাতে এই ফলটির চাষাবাদ বাড়ানোর তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। সবুজের জ্যোৎস্নায় ঢাকা পড়া পাহাড় অনন্তপুর গ্রামের প্রতিটি মেঠোপথ এমনই নয়নাভিরাম। সবজি আর মৌসুমি ফলের চাষাবাদ বাড়ায় গ্রামটির সুনাম এখন মুখে মুখে। প্রতিটি গাছে থোকায় থোকায় সবুজ মাল্টা জানান দেয় এখানকার জীবিকার খতিয়ান কয়েক দশকে কতটা পোক্ত হয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাবুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজিমুদ্দিন। শিক্ষকতার পাশাপাশি কৃষিতে তার মন পড়ে থাকে। প্রথম দিকে সবজির আবাদ করলেও খরচ বাড়ায়, ঝোঁক বাড়ে ফল চাষে। 2009 সালে 200 ভিয়েতনামি মাল্টা বা বাউথ্রি মাল্টার চারা লাগিয়ে শুরু করলেও এখন মাল্টা রয়েছে প্রায় অন্তত 10 বিঘা জমিতে। গত বছর 5 লাখ বিক্রি করলেও এবার মাল্টার বাম্পার ফলন ও দাম ভালো হওয়ায় বিক্রি 7 লাখ ছাড়াবে বলে আশা তার। মাল্টার এত চাহিদা, আজকের এই দিন পর্যন্ত যদি বলি, এখনকার কথা যদি বলি, এটার চাহিদা এইরকম হবে যেটা আমি কোনো দিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি। প্রণোদনা যে আছে এগুলো যদি আরেকটু বৃদ্ধি করা যেত তাহলে আমার মনে হয় বিশেষ করে কৃষকের সংখ্যা, মাল্টা চাষিদের সংখ্যা এটা বৃদ্ধি পেত। অন্য যে কোনো ফসলের তুলনায় আমি অন্ততপক্ষে মনে করতেছি বা আমি যেটা বুঝতেছি যে এটা লাভজনক। কৃষি অফিসার স্যাররা যদি আঙ্গার একটু সাহায্য করে আরো মাল চাষ আমরা বাড়িতে পারবো, করতে পারবো। শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজঙ্গনা। কম খরচে 12 মাসই এই মাল্টা আবাদে লাভ বেশি থাকায় গ্রামের বেশিরভাগ কৃষক ও শিক্ষিত যুবকরাও চাষ বাড়াচ্ছেন। বেলে দোআঁশ মাটি মাল্টা চাষে উপযুক্ত হওয়ায় ময়মনসিংহের 13টি উপজেলাতেই মাল্টার আবাদ হয়েছে 374.4 হেক্টর জমিতে। বাগানের প্রতি গাছে 1 থেকে 1.5 মণ মাল্টা আসায় নুয়ে পড়েছে গাছও। বর্তমান বাজার মূল্যে প্রতি কেজি মাল্টা প্রকারভেদে 70 থেকে 90 টাকা কেজিতে বিক্রি করছেন কৃষকরা। মাল্টা সরবরাহ বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। আমরা আসলে যে মাল্টাটা বাইরে থেকে আমদানি করতেছি, এই মালটা এবং আমাদের দেশের যে মালটার পুষ্টিগুণ কিন্তু সমানই, কিন্তু এটা সবুজ কালারের কারণে হয়তো ভোক্তারা একটু কিনতে কম চায়। অধিকাংশ জমিতেই লেবুর পাশাপাশি বাড়ি মাল্টা 1 এবং বাউ মাল্টা 3 যেটা এটা চাষাবাদ হচ্ছে, ব্যাপক আকারে চাষাবাদ হচ্ছে। আমরা আশা করছি যে এই কৃষকদের মাঝে যে উৎসাহ বিরাজ করছে এটা আগামীতে আরও বাড়বে। সারা বছরই জমিতে বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তবে 500 টাকা মজুরিতে খুব একটা পোষাচ্ছে না বলে দাবি তাদের। আমরা কৃষিকাজের উপরে নির্ভর করে আসলে চলি। সাধারণ সারাদিন আমরা কাজ করলে সকাল 8টায় যদি আসি,
বিকাল 4টা পর্যন্ত কাজ করলে আমাকে 600 টাকা হাজিরা দেয়। মালটা খেতে কাজ করি, আমরা কাজ করে 500 টাকা মজুরি পাই, কিন্তু এটা আঙ্গর আসলে এটা এই মজুরি চলে না, বাজার অনেক বেশি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে 2022-23 অর্থবছরের তুলনায় 2023-24 অর্থবছরে বিদেশি ফল আমদানি 10,000 টন কমেছে। গত অর্থবছরে ফল আমদানি হয়েছে 5,89,000 টন। এসব ফল কিনতে ক্রেতাদের খরচ হয়েছে 16,000 কোটি টাকা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, দেশে উৎপাদিত মালটার চাহিদা বাড়াতে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে, তবেই কমে আসবে বিদেশ থেকে আমদানি করা মালটার পরিমাণ। দেশের উৎপাদিত মালটার চাহিদা যদি আমরা বাড়াতে পারি ভোক্তাদের মধ্যে, তাহলেই এটার উৎপাদন বাড়বে এবং সেই অনুযায়ী চাহিদা অনুযায়ী আমরা উৎপাদক বা ফার্মারদেরকে আমরা ইন্সপায়ার করতে পারবো বা তাদেরকে প্রণোদনা দিয়ে তাদেরকে উৎসাহিত করতে পারবো। ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার পাহাড় অনন্তপুরের এই জমিগুলো একসময় ছিল ঊষর। বেশিরভাগ জমিই থাকতো অনাবাদি, যার ফলে দারিদ্রতা আর দুঃখ কষ্ট ছিল তাদের অদৃষ্টের লিখন। তবে কালের আবর্তে কৃষকের শ্রমে আর ঘামে সেই ঊষর জমি হয়েছে উর্বর, যার ফলে লেবু, মাল্টা সহ বিভিন্ন ফলের আবাদ বেড়েছে। আর দিনে দিনে কৃষি অর্থনীতিতে বদলে গেছে এই জনপদের মানুষের জীবনযাত্রা। তাই কৃষকরা দাবি করছেন, রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি তারা যেন ফসলের ন্যায্য দাম পান। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন সকাল। সপ্তাহ ব্যবধানে চড়া সুনামগঞ্জের সবজির বাজার, কেজিতে দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। অন্যদিকে চাঁদপুরে কেজিতে 5 থেকে 30 টাকা কমেছে শাকসবজির দাম। সুনামগঞ্জের পুরাতন জেল রোড এলাকা থেকে সবজির দামের সবশেষ জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন লিপসন আহমেদ। এছাড়াও চাঁদপুরের পাল বাজারে আছেন সহকর্মী তালহা জুবায়ের। শুরুতে লিপসন, আপনার কাছে জানতে চাই যে সবজির দাম বাড়ার কারণটা আসলে কি? ডালিম, শুরুতে যদি বলি, সুনামগঞ্জ শহর থেকে শুরু করে একদম প্রান্তিক জনপদে অর্থাৎ গ্রাম পর্যায়ে যে বাজারগুলো রয়েছে, প্রতিটি বাজারে কিন্তু আমরা খোঁজ নিয়েছি যে সবজির দাম গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু বেশ চড়া। তার কারণ হিসেবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, যেহেতু বাজারে সবজির যে সরবরাহ সেটা কিন্তু কিছুটা কম, পাশাপাশি কিন্তু স্থানীয় পর্যায়ের যে সবজিগুলো রয়েছে সেটা কিন্তু আসলে বাজারে উঠছে না, যার ফলে কিন্তু আসলে এখানকার যে আড়তদার ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে গাড়ি পথে সবজিগুলো কিন্তু আসলে এই বাজারগুলোতে নিয়ে আসছেন, যার ফলে কিন্তু আসলে পরিবহন খরচটা তাদের বেশি হয়, কিন্তু তারা কিন্তু আসলে বাড়তি দামে এই সবজিগুলো বিক্রি করছেন। বিশেষ করে যদি বলি, আমরা আজকে সকালে কিন্তু পৌর শহরের সবচেয়ে বড় যে জেল রোড এলাকার যে সবজি বাজার, এটা কিন্তু দেখেছি। আমরা যদি সবজির দরদাম সম্পর্কে বলি, সেই সাথে যদি সবজির বাজারটা একটু দেখানোর চেষ্টা করি, আমরা দেখেছি যে প্রতি কেজি আলু কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে, কিন্তু ছোট আলু যেটি রয়েছে সেটি কিন্তু 60 টাকা, বড়টি কিন্তু যেটি 65 টাকা। সেই সাথে আমরা টমেটোর কথা যদি বলি, প্রতি কেজি টমেটো কিন্তু 160 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। লাল শাক প্রতি আটি কিন্তু 10 থেকে 15 টাকা বিক্রি করা হচ্ছে। আমরা যদি বলি, ঝিঙ্গা কিন্তু প্রতি কেজি 60 টাকা, কাকরুল কিন্তু প্রতি কেজি কিন্তু আসলে 60 টাকা। সেই সাথে আমরা যদি বলি, চিচিঙ্গা প্রতি কেজি কিন্তু আসলে 45 থেকে 50 টাকা। আমরা যদি লাউয়ের কথা বলি, লাউ কিন্তু আসলে প্রতি কেজি কিন্তু প্রতি পিস কিন্তু আসলে 65 থেকে 70 টাকা। অর্থাৎ প্রতিটি সবজিতে কিন্তু গত এক সপ্তাহ ব্যবধানে কিন্তু আসলে 10 থেকে 15 টাকা বেড়েছে। সেই সাথে যদি বলি আমরা, যে এখানকার ক্রেতারা যেটি বলছেন যে গত সপ্তাহ ব্যবধানে আসলে সবজির যে দাম, সেই দাম বাড়ার কারণে কিন্তু আসলে মূলত কিন্তু আসলে এই বাজারগুলোতে আসলে তারাও কিন্তু বেকায়দার মধ্যে পড়েছেন। তো সব মিলিয়ে বলা যায়, বাজারে স্থানীয় সবজি না থাকায় কিন্তু আসলে সবজির দাম বেড়েছে। ডালিম, লিপসন, আমরা এবার একটু চাঁদপুরের খবর জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, সেখানে সবজির দাম কিছুটা কমেছে, বাজারে সরবরাহ কেমন দেখছেন? আসলে সহকর্মী লিপসন যা বলছিলেন, চাঁদপুরের চিত্রটা কিন্তু কিছুটা ব্যতিক্রম রয়েছে। এখানকার যে সবজি বাজার রয়েছে সেখানে কিন্তু কিছুটা স্বস্তির বাতাস বইছে গেল সপ্তাহের তুলনায়। আমি আছি এই মুহূর্তে চাঁদপুর জেলার সবচেয়ে বড় যে পাইকারি বাজার পাল বাজারে রয়েছে, যেখান থেকে আসলে মূলত যারা
ফেরি করে সবজি বিক্রি করে থাকে এবং বিভিন্ন পাড়া মহল্লাতে যারা খুচরা বাজারে কিন্তু সবজি বিক্রি করে থাকে মূলত এই ভোর সকাল থেকে কিন্তু এই পাইকারি বাজার থেকে তারা সবজি ক্রয় করে থাকে এবং এরপরে কিন্তু সারা দিন বিভিন্ন জায়গায় যারা প্রান্তিক পর্যায়ের ভোক্তা রয়েছে সেখানে কিন্তু এই সবজি বিক্রি করা হয়ে থাকে। তো আজকে বাজারে এসে যা দেখতে পেয়েছি, বাজারে 20 টাকা কমে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে 160 টাকা দরে, তাছাড়া বরবটি 30 টাকা কমে বিক্রি করা হচ্ছে 70 টাকা এবং মিষ্টি কুমড়া 5 টাকা কমে বিক্রি করা হচ্ছে 35 টাকায়, মূলা 10 টাকা কমে বিক্রি করা হচ্ছে 40 টাকা দরে। তবে দেখতে পেয়েছি যে কাঁকরোলের দামও কিন্তু বেশ কিছুটা কমেছে, কাঁকরোল 30 টাকা কমে কিন্তু বিক্রি করা হচ্ছে 70 টাকা দরে। তাছাড়া যে বর্ষার যে ফুল রয়েছে, শাপলা ফুল এবং পালং শাক বা বিভিন্ন ধরনের যে শাক রয়েছে, সেই শাক ক্ষেত্রে কিন্তু দেখছি যে মুঠা প্রতি বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকা দরে। তবে খালি একটা বিষয় জানিয়ে রাখি, এখানকার যে সবজি পাইকারি দরে যা বিক্রি করা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু যারা খুচরা পর্যায়ে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু প্রতি কেজিতে 20 থেকে কিন্তু 40 টাকা পর্যন্ত কিন্তু বেশি দামে বিক্রি করা হচ্ছে যারা প্রান্তিক পর্যায়ের ক্রেতা রয়েছে। কথা বলেছিলাম আড়তদারদের সাথে, তারা যেটা বলছেন যে পানি কমে যাওয়ার কারণে চাঁদপুরের যে মেঘনা অববাহিকায় যে চর রয়েছে, চরাঞ্চল অঞ্চলে কিন্তু সবজির উৎপাদন কিছুটা বেড়েছে এবং তাছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সবজির সরবরাহ বাজারে বেশ ভালো অবস্থানে রয়েছে, যার কারণে কিন্তু বাজারে সবজির দামে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে আরো বেশ কিছু সবজি রয়েছে যা কিন্তু আগের দামে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে পটল বিক্রি করা হচ্ছে 40 টাকা, টমেটো 140 থেকে 145 টাকা দরে এবং বেগুন কিন্তু রয়েছে 60 থেকে 65 টাকা দরে। তবে যারা আড়তদার রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন তারা যেটা বলছেন যে আগামীতে যখন শীতকালীন সবজির সরবরাহ বাজারে বৃদ্ধি পাবে তখন কিন্তু সবজির দাম আরো কিছুটা কমে আসবে বলে কিন্তু তারা মনে করছেন এবং অন্যান্য সময়ের তুলনায় এবছর যেহেতু কিছুটা বিড়ম্বনার শিকার হতে হয়েছে যারা কৃষক রয়েছেন, বিশেষ করে গেল মাসের চলতি বন্যা এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো যার কারণে কিন্তু শীতকালীন সবজি উঠতে কিছুটা সময় লাগবে বলে কিন্তু মনে করছেন আড়তদার এবং ব্যবসায়ীরা। তো গালিব সবকিছু মিলিয়ে ছিলাম চাঁদপুর থেকে সবজি বাজারের সবচেয়ে সংবাদ। সবজি বাজারের খবর জানছিলাম দুই সহকর্মীর কাছ থেকে, সুনামগঞ্জ এবং চাঁদপুর থেকে যুক্ত হয়েছিলেন। এদিকে ভারতে ইলিশ রপ্তানির খবরের পর থেকেই ভোলার মাছঘাটে বেড়েছে মাছের দাম। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 300 থেকে 350 টাকা। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। জেলার তুলাতলি মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানতে চাই যে মাছ সরবরাহ এখন কেমন দেখছেন, আর বিশেষ করে এই যে বলা হচ্ছে যে রপ্তানির ঘোষণা আসার পর থেকেই মাছের দাম বাড়তি, বিক্রেতারা কি একই কথা বলছেন কিনা? গালিব, মৌসুমের শুরু থেকে কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে একরকম ইলিশ শূন্য ছিল। ইলিশের সরবরাহ কম থাকার কারণে দামও কিন্তু কিছুটা বেশি ছিল। তবে কয়েকদিন আগে বৈরী আবহাওয়া এবং সাগরে নিম্নচাপের পরপরে কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে নদীর ইলিশ মাছের পরিমাণটা স্বাভাবিক হয়, এতে করে দামও কিছুটা কমে আসে। এছাড়াও এর পরপরই কিন্তু ভোলার বাজারে পাইকারি বাজার, মাছ বা খুচরা বাজার সকল ক্ষেত্রে কিন্তু মাছের দামটা তুলনামূলকভাবে কমতে শুরু করেছে। কিন্তু গেল কয়েকদিন আগে ভারতে মাছ রপ্তানির পরপর কিন্তু ভোলার মাছ বাজারগুলোতে মাছের দাম একরকম ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে 1 কেজি ওজন ইলিশ মাছ আগে যে ক্ষেত্রে 1500 থেকে 1600 টাকা বিক্রি হতো, তা 300 থেকে 350 টাকা বেড়ে আজকে 1800 থেকে 1900 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার খবরও কিন্তু আমরা পেয়েছি। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আর 13ই অক্টোবর থেকে কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদী সহ সাগর মোহনা মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞার
আগ মুহূর্তে ভোলার প্রতিটি মাছঘাটে কিন্তু জেলেরা আসছে, খুচরা ক্রেতারা আসছেন এবং পাইকারি ব্যবসায়ীরা আসছেন, তারা মাছ কিনছেন এবং বিক্রি করার জন্য চেষ্টা করছেন। কিন্তু এই ভারতে মাছ রপ্তানির পরপর মাছ রপ্তানির খবরে কিন্তু মাছের দাম তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, জেলেরা জানিয়েছে বিগত সময়ে তারা নদীতে গিয়ে এরকম একরকম খালি হাতে ফিরেছিল, ইলিশ শূন্য ছিল, নদীর মাছের সরবরাহ অনেকাংশ কম ছিল, কিন্তু এখন তারা নদীতে যাচ্ছেন কিন্তু মাছের পরিমাণটাও তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে এবং ঘাটে এনে তারা বিক্রি করে দামও তুলনামূলকভাবে পাচ্ছেন। তবে এই মাছের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে যে সকল খুচরা ক্রেতারা ভোলার প্রতিটি মাছ ঘাটে এসেছে, প্রতিটি খুচরা ক্রেতা একরকম হতাশা জানিয়েছেন। তারা বলছেন যে ইলিশের জেলা হিসাবে ভোলা খ্যাত হলেও কিন্তু দেশের 33% ইলিশ কিন্তু ভোলা থেকে সরবরাহ করা হয়। সেক্ষেত্রে ভোলা জেলায় ইলিশের মাছের দামটা কিন্তু আকাশ ছোঁয়া অবস্থায় রয়েছে। এই ইলিশের দাম যাতে একটু মনিটরিং করা হয়, এতে করে জেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে আসছেন। আর আমি জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছে এবছর নদীতে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, বৃষ্টিপাত হয়েছে, এতে করে সাগর থেকে পর্যাপ্ত ইলিশ মাছ ভোলার মেঘনা তেঁতুলিয়া প্রবেশ করেছে। এছাড়াও ভোলার প্রতিটি মাছ ঘাটে ইলিশের সরবরাহ স্বাভাবিক রয়েছে। দাম তুলনামূলকভাবে এখন কিছুটা বৃদ্ধি হলেও কিন্তু 2-1 দিন ভোলা থেকে ইলিশের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। গেল 3 মাসে তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কমায় বন্দরটি রাজস্ব আয় নেমেছে অর্ধেকে। স্বাভাবিকের চেয়ে বর্তমানে ব্যবসা বাণিজ্য কম হওয়ায় নেতিবাচক প্রভাব স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে। সংশ্লিষ্টরা বলছেন ব্যবসায়িক সংকট সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। সিলেটের তামাবিল স্থলবন্দরকে পূর্ব সিলেটের অর্থনীতির অন্যতম হাব বলা হয়। এই স্থলবন্দর দিয়ে মূলত পাথর, চুনাপাথর ও কয়লা আমদানি হয়ে থাকে। আর রপ্তানি পণ্যের তালিকায় রয়েছে খাদ্য সামগ্রী, প্লাস্টিক পণ্য, সিমেন্ট ও কাঠের বিভিন্ন জিনিসপত্র সহ ইলেকট্রিক পণ্য। এই বন্দরে কয়েক মাস আগেও প্রতিদিন অন্তত 5 থেকে 7 কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হলেও বিগত 3 মাসে দেশের চলমান সংকটে স্থলবন্দরগুলোতে আমদানি রপ্তানি কমেছে অস্বাভাবিক হারে। নানা চড়াই উতরাই পার করে যারা পণ্য আমদানি করছেন তারাও তা বিক্রি করতে পারছেন না। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। আমদানিকৃত পাথরটি কিন্তু আগের মতো আমরা সেল দিতে পারছি না, যার কারণে আমরা এই পাথরগুলো কিন্তু স্টকে রাখতে হয়। আগের মতো সেল হচ্ছে না, আমরা আগের মতো সুবিধা পাচ্ছি না। ডেলিভারি না হইলে তো আমরা আমদানি করে আমরা লাভবান না। আমদানি রপ্তানি কমে যাওয়ায় অর্থ সংকটে স্থানীয় শ্রমিকরাও। তারা বলছেন বন্দরে আগের চেয়ে কাজ কমে যাওয়ায় এই সংকট তাদের। শ্রমিকরা বিশেষ করে বেশি ক্ষতিগ্রস্ত। বর্তমান বাজারের যে দ্রব্যমূল্য, যে উগ্রগতি, আমরা আসলে 500 টাকা 600 টাকা রুজি করিয়া নিয়ে দেখা যাচ্ছে 2 পদ জিনিস লইয়াও শ্রমিক বাড়ি দিতে পারে না। রুজি একবারে সীমিত কমে গেছে। আমরা আগে যে জায়গাতে রুজি করছি 500-700 টাকা, অনেক 1000, 200, 250, 300 টাকা, 300 টাকার উপরে রুজি করে যায় না। আগে আমরা যে নামটা কোম্পানি গাড়ি হইতো 5টা, এই নামটা কোম্পানি গাড়ি পাই 2টা। এখনকার তো এখনকার 2 জনে আমরা 2টা গাড়ি ফালাইলে পাই 300 করে। আগে 5টা গাড়ি ফালাইলে পাইতাম 700-800 করে। ব্যবসা বান্ধব পরিস্থিতি না থাকায় কেবল যে ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই নয়, বরং সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। বন্দর কর্তৃপক্ষ বলছে গত জুনেও তাদের রাজস্ব আয় 2 কোটি 25 লাখ হলেও আগস্টে এসে সেটি 74 লাখে দাঁড়িয়েছে। সংকট কাটাতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত চেষ্টা চলছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। ব্যবসা বাণিজ্য বেশি হয়, গাড়ি বেশি আসে, তাহলে রাজস্ব বাড়বে, বন্দর আয় বাড়বে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি যে আমরা বর্তমান যে পরিস্থিতি সেটা কাটিয়ে উঠতে সক্ষম হব এবং বন্দরটাকে আরও লাভজনক পর্যায়ে নিতে সম্ভব হবে। পণ্য আমদানি ও রপ্তানি কমে যাওয়ায় তামাবিল স্থলবন্দরে চলতি বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গুলজার আহমেদ, এখন সিলেট। এখন সকালে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন সকাল।
কুমিল্লায় বন্যার পানি না নামায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে, যাতে প্রায় 1 মাস ধরে পানিবন্দী মনোহরগঞ্জ ও লাকসামের লাখো মানুষ। তলিয়ে আছে জনপদের অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট ও হেক্টরের পর হেক্টর ফসলি জমি। বাড়ছে পানিবাহিত রোগও। স্থানীয়দের অভিযোগ, 1.5 দশকে দখল ও ভরাট হয়েছে এই অঞ্চলের পানি নিষ্কাশনের পথগুলো। এমন অবস্থায় দ্রুত ডাকাতিয়া নদী ও বেরুলা খাল খননের দাবি তাদের। মাসুদ আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। ভারী বর্ষণ ও উজানের ঢলে প্লাবিত জনপদ কুমিল্লার মনোহরগঞ্জ ও দক্ষিণ লাকসামের বন্যা রূপ নিয়েছে স্থায়ী জলাবদ্ধতায়। প্রায় 1 মাস ধরে পানিবন্দী লাখো মানুষের জীবন বিপর্যস্ত। তলিয়ে আছে কাঁচা পাকা গ্রামীণ সড়ক, ঘরবাড়ি আর ফসলি জমি। এখনও বাড়ি ফেরা হয়নি কয়েকশো পরিবারের। খাদ্য সংকটের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, গত 1.5 দশকে দখল হয়েছে পানি নিষ্কাশনের পথ। এমন অবস্থায় ডাকাতিয়া নদীসহ সব খাল খননের পাশাপাশি অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদের দাবি জানান তারা। বহুদিন পর্যন্ত পানিবন্দী অবস্থা, আমাদের গরুগত, আমাদের ফ্যামিলিগত নিয়ে বা আমরা রোজি রোজগার নিয়ে বহুত একটা আমরা ইতানের মধ্যে কষ্টের মধ্যেই আছি। আগে খাল ছিল, পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল। এখন আমাদের বাড়িঘরে এখনো পানি রয়েছে, পানি নিষ্কাশন হইতেছে না এই খালের কারণে। এখানে অনেক পানি ঢুকেছে, কিন্তু এখন যাইতেছে অল্প অল্প। কারণটা হচ্ছে এখানে পানি যাওয়ার মতো কোনো ওই যে লাইন নাই। এই জলাবদ্ধতা কঠিন আকার ধারণ করছে, এতে করে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং আবহাওয়ার জনসাধারণ যারা কৃষক তাদের বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে। সরকার যত দ্রুত সম্ভব আমাদের এই খালটি খনন করে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেখ। লাকসামের ডাকাতিয়া নদী থেকে নোয়াখালীর চৌমুহনী খাল পর্যন্ত 60 কিলোমিটার দৈর্ঘ্যের বেরুলা খাল দিয়ে হতো বর্ষার পানি নিষ্কাশন, আর শুষ্ক মৌসুমে চলত সেচের কাজ। বছর 3 আগে বেরুলা খাল ভরাট করে প্রভাবশালীরা, যা ছিল মনোহরগঞ্জ ও দক্ষিণ লাকসামের পানি নিষ্কাশনের একমাত্র পথ। একসময় পাল তোলা নৌকা চলা এই খাল ভরাট করে তৈরি হয়েছে কুমিল্লা নোয়াখালী 4 লেন সড়ক, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ওরা খালটা দখল করে ফেলছে এবং মাটি ফেলাইছে, দোকান স্থাপনা নির্মাণ করছে, যার কারণে এখনো জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। খালগুলা ভরাট করে তারা বিভিন্ন স্থাপনা করে এখানে জলাবদ্ধতা করেছে, যার জন্য যাতে আজকে হারে হারে কষ্ট পাচ্ছে। সরকার যখন 4 লেন করছে, 4 লেন করার কারণে এই বেরুলা খালটা বন্ধ হয়ে গেছে। আমরা আশা করতেছি এই খালগুলো আমরা যতটুকু প্রয়োজন ছিল ততটুকু জমির কাজ, রাস্তার কাজ করেছে। খালগুলো যথাযথ সরকারি খাল উদ্ধার করা হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, খাল খননের অভাবে কমছে পানির প্রবাহ, আর পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে দখল, ভরাট ও অপরিকল্পিত উন্নয়নের ফলে। আমরা একটা স্টাডি প্রকল্প করব, স্টাডি প্রকল্প করে যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ ওই খালটা জলবদ্ধতা একটা কারণ বা নিষ্কাশনের সমস্যা সৃষ্টি করছে, সেই হিসাবে আমরা ব্যবস্থা নেব। এবার স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয় কুমিল্লার 14 উপজেলা। অধিকাংশ এলাকা থেকে পানি নামলেও এখনও জলাবদ্ধ মনোহরগঞ্জ ও দক্ষিণ লাকসাম। মাসুদ আলম, এখন, কুমিল্লা। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। পেলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ, আকাশপথে হামলার মাধ্যমে স্থল অভিযানের ক্ষেত্র প্রস্তুত করছে ইসরায়েল, এমনটাই দাবি তেল আবিবের সামরিক বাহিনীর প্রধানের। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির দাবি, হিজবুল্লাহকে ধ্বংস করা সম্ভব না। বুধবার দিনভর হামলায় লেবাননে প্রাণ হারিয়েছেন অর্ধশত মানুষ। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনতে মিত্রদের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। বাকিটা নাফিয়া মামুনের প্রতিবেদনে। Gaza is a non-stop nightmare that threatens to take the entire region with it. Look no further than Lebanon. লেবাননকে আরেকটি গাজায় পরিণত করার ধকল বিশ্ববাসী সইতে পারবে না। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কয়েকদিন ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এমনই সতর্কবার্তা উচ্চারণ করেন অ্যান্তোনিও গুতেরেস। তবে জাতিসংঘ মহাসচিবের বার্তাকে উপেক্ষা করেই হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গেল সোমবার থেকে দেশটিতে 4 ধাপে 250-র বেশি যুদ্ধ বিমানের মাধ্যমে ফেলা হয়েছে 2000-এর বেশি বোমা। শুধু বুধবারই প্রাণ হারিয়েছেন অর্ধশত লেবানিজ। ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল। ইতোমধ্যে দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 90,000।
তবে এর মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী প্রধান বলেছেন, লেবাননে অব্যাহত বিমান হামলার কারণ ইসরায়েলি সেনাদের স্থল অভিযানের পথ তৈরি করে দেয়া। শিগগিরই হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে লেবাননে সেনা পাঠানোর কথাও জানান তিনি। ইতোমধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় 2টি অতিরিক্ত রিজার্ভ ব্রিগেড মোতায়েন করা হয়েছে বলেও জানান সামরিক বাহিনীর প্রধান। נכנסות לתוך שטח האויב, נכנסות לכפר שחיזבאללה הכין אותו כמוצב צבאי גדול, עם תת קרקע, עם נקודות שהות, עם מקפצות, לזנק לתוך השטח שלנו ולבצע התקפה על אזרחים ישראלים. জায়নবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, কমান্ডারদের হত্যার মাধ্যমে হিজবুল্লাহকে ধ্বংস করা যাবে না। লেবানন অভিযানে ইসরায়েল সফলতা পাচ্ছে না বলেই বেসামরিক নাগরিকদের হত্যা করছে বলে অভিযোগ করেন খামেনি। مؤثر و ارزنده حزب الله رو به شهادت رسوندن بلا شک خسارت بود برای حزب الله، اما این خسارتی نبود که حزب الله را از پا بیندازه. استحکام سازمانی و انسانی حزب الله بسیار بیشتر از این حرف است. এই যখন অবস্থা, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তীব্র এবং তা প্রশমনে কাজ করছে যুক্তরাষ্ট্র। গালফ কর্পোরেশন কাউন্সিলের মন্ত্রীপর্যায়ের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। যদিও জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের উদ্বোধনী দিনে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে হতাশ লেবানিজ পররাষ্ট্রমন্ত্রী। It was not strong, it is not promising, and it would not solve the Lebanese problem. We need to solve. We can't continue like this in the situation that we are in today. With regard to Lebanon, we've been working tirelessly with partners to avoid a full-blown war and to move to a diplomatic process that would allow Israelis and Lebanese alike to go back to their homes. এদিকে লেবাননে যা চলছে তা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানও জানান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ এই ধর্মগুরু। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। হয় ডাক্তার নয়তো ইঞ্জিনিয়ার। এক দশক আগেও বেশিরভাগ অভিভাবকরাই এমন স্বপ্নই দেখতেন। সময়ের পরিক্রমায় বিসিবিতে দেখা গেল ভিন্ন চিত্র। ছেলেকে পেশাদার ক্রিকেটার বানানোর প্রত্যাশা নিয়ে বয়স ভিত্তিক খুদে ক্রিকেটারদের ট্রায়ালে উৎসাহ উৎকণ্ঠা নিয়ে উপস্থিত অভিভাবকেরাও। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। বিসিবির মিডিয়া সেন্টারের সামনে খুদে ক্রিকেটারদের ভিড়। আগামীতে জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর শত শত তরুণ অপেক্ষার প্রহর গুনছে বয়সভিত্তিক দলের ট্রায়ালে অংশগ্রহণের জন্য। তবে ট্রায়ালের আগে উত্তীর্ণ হতে হবে মেডিকেল টেস্ট। বিসিবির দীর্ঘ এই প্রক্রিয়া শুরু হয়েছে গত মাসে। কয়েকটি ধাপে অনূর্ধ্ব 14, 16 ও 18 দলের এই বাছাই চলবে আগামী বছরের এপ্রিল মে পর্যন্ত। এটা ওপেন ফর অল, মানে যে কেউ এসে যদি আমাদের কাছে অ্যাপ্লিকেশন করে যে আমি মেডিকেল করতে চাই, আমরা তাকে ফর্ম দিচ্ছি এবং সে মেডিকেল করতে পারছে। এজ গ্রুপ এবং গেম ডেভেলপমেন্টের 2024-25-এর যে কার্যক্রম সেটা আমরা শুরু করতে যাচ্ছি। 3টা এজ গ্রুপ থেকে আমরা হয়তো 1200-র মতো ছেলে সিলেক্ট করব। ঢাকা মেট্রো যখন টুর্নামেন্টটা হয়, এখান থেকে আমাদের ফাইনালি 32 থেকে 35টা ছেলে সিলেক্ট হয় 8টা টিম থেকে। স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা কিশোর ক্রিকেটারদের কেউ হতে চান মিরাজ সাকিবদের মতো অলরাউন্ডার, আবার কেউ পেস বোলার হয়ে শিকার করতে চান বাবর কোহলিদের উইকেট, কেউ বা করতে চান নতুন কিছু। স্বপ্নবাজ এই ক্রিকেটাররা দারুণ উৎসাহে জানিয়েছেন তাদের ভবিষ্যৎ ভাবনা, আদর্শ ও লক্ষ্য। স্বপ্ন তো অনেক বড়, স্বপ্ন তো দেখার তো আর বাধা নাই। অনেক কোচদের সাথে হয়তো আজকে পরিচয় হবে, অনেক ধরনের টিপস দিবে এইটার জন্য। বাংলাদেশে যে আমাদের যে সিচুয়েশনটা হয়, আমরা দেখি যে আমাদের মেইনলি একটা পেস অলরাউন্ডার লাগে। দেশে আইডল হচ্ছে নাইদানা, বিদেশে হচ্ছে মিসেস স্টার্ক। প্রতিটা ফাস্ট বলারেরই একটা নতুন মাইলস্টোন গড়ার ইচ্ছা থাকে, এখন সেক্ষেত্রে আমারও আছে। সাকিব আল হাসানের খেলাটা আমার ছোটবেলা থেকে অনেক ভালো লাগে। ট্রায়ালে আসা খুদে ক্রিকেটাররা দেশের প্রতিনিধিত্ব করবে এমন স্বপ্ন দেখেন তাদের মা বাবারা, তাই দিচ্ছেন পূর্ণ সমর্থন, করছেন ত্যাগ স্বীকার। তাদের প্রত্যাশা ভবিষ্যতে এই ধরনের ট্রায়ালে বাছাই প্রক্রিয়া আরও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে। ম্যানেজমেন্টের থেকে, বিসিবি থেকে আমরা বলবো যে আরেকটু সহযোগিতা যেন আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া হয়। চাই যে যোগ্যতার ভিত্তিতে যাতে নেওয়া হয়,
যার সুযোগ আছে আমারটা না হোক অন্য ভাইয়েরটা হোক, যাতে মেধাবীটা যায়। আগে থেকেই ক্রিকেট পছন্দ করতাম, বিশেষ করে সাকিব আল হাসানকে খুব বেশি পছন্দ করতাম। আমার ছেলের উপরে তো অবশ্যই আমার থাকবে, কনফিডেন্ট থাকবে। দেশের নানা প্রান্ত থেকে উঠে আসবে প্রতিভাবান ক্রিকেটার, শক্তিশালী হবে জাতীয় দলের পাইপলাইন, কারণ আজকের শিশু কিশোররাই আগামীর ভবিষ্যৎ। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছে এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।